আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আপনি তো সবসময় ভালোদের দলেই থাকেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আমি খুলনা থেকে নাফিস বলছিলাম। তো আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি। আমাদের এটা আসলে খুলনারই একটি কাহিনী, আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী। তো গল্পটি আমি শুনেছিলাম আরো 4 থেকে 5 বছর আগে, এবং এই গল্পটির সময়কাল হচ্ছে 2005-06 এরকম হতে পারে, বাট আমার আসলে সালটা ঠিক মনে পড়ছে না। আমি আসলে ওই সময় কিউরিসিটির বশবর্তী হয়েই আমরা আসলে গল্পগুলো বলেছিলাম, এবং যার যার গল্প ছিল সবগুলোই বলা হয়েছিল। তো তার মধ্যে থেকে এই গল্পটি আমার বেশ নাড়া দিয়েছিল। আসলে গল্পটি ভৌতিক কিনা আমি জানি না, তবে এটার কোনো এক্সপ্লেনেশন এখন পর্যন্ত আমরা পাইনি। তো আমার বন্ধুটিও এখনো পাইনি। আমি সঙ্গত কারণে ওর নাম বলছি না। ওদের বাড়িটা বেশ পুরাতন ধরনের। এটা 1960s এর একটা বাড়ি। তো ওর দাদার করা বাড়িটি ছিল। ওরা ওখানে বসবাস করে। একতলাটিতে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে সবসময় ভাড়াটিয়া ছিল, সেকেন্ড ফ্লোরে ওরা থাকতো। তো ভাড়াটিয়া লাস্ট যখন এই ঘটনাটি ঘটে, তখন ওদের পাশে একটা হিন্দু পরিবার ছিল ভাড়াটিয়া হিসেবে, আর ওরা থাকতো দোতলাতে। হিন্দু পরিবারের সাথে ওর বেশ সখ্যতা ছিল। ও পরিবারটির যে কর্তাটি ছিলেন তার সাথে বেশ গল্প টল্প করতো, যার কারণে যাতায়াত বেড়ে যায়। তো হঠাৎ করে একদিন দুপুর বেলায় ও বারান্দায় দাঁড়িয়ে ও যখন গল্প করছে, কি ভাবতে যেন ওর মনে আসলো, লোকটা যদি এই মুহূর্তে মারা যায় তাহলে এই পরিবারটিকে কে দেখবে। কারণ ওই সময় তার একটি ছেলে ছিল যে স্কুল পড়ুয়া, এবং মেয়েটি ছিল সবেমাত্র এসএসসি পাশ করেছে। তো আসলে উপার্জনক্ষম কেউ ছিল না। তো ওর কেন জানি এটা মনে আসলো। আর এখানে বলে রাখছি, আমি দুঃখিত, আমি আসলে ভুলে গিয়েছি যে ওই সময় লোকটি কি ব্যবসা করতো। তবে উনি একটা ব্যবসা করতেন, এটা আমার এখনো মনে পড়ছে যতদূর বলেছিল। তো এই মনে হওয়ার কারণে 2 দিন ধরে ওর মনের মধ্যে খুব এই কথাটি বারবার মনে আসছিল যে লোকটি যদি মারা যায় তাহলে পরিবারটির কি হবে। এইগুলো যখন মনে আসলো, কেমন যেন একটু অস্থির ফিল করছিল। আসলে কেন এটা মনে আসছে, ওর তো মনে আসার কোনো কারণ নেই। তো একদিন রাতে আর কি, তার 2 থেকে 3 দিন পরে রাতে ও যখন ঘুমাতে যায়, ও আসলে ওর ঘুম খুবই পাতলা। তো ওর মাও ওর রুমে কখনো ঢোকে না, যে ঢুকলে হয়তো বা দরজার শব্দে ওর ঘুম ভেঙে যাবে, তখন ও আবার হয়তো রাগ করতে পারে। এই জন্য মাও কখনো ঢুকে না। তো ও রাতে সাধারণত দরজাটা আটকায় না, ভেরানো থাকে, কিন্তু আলোটা যেন না আসে, যেন পর্দা টানা থাকে। তো রাতে এরকম ঘুমিয়েছে অ্যারাউন্ড 2 বা 3টের দিকে, এরকম মাঝামাঝি সময় আর কি, ওর একটা শব্দে ঘুমটা ভেঙে যায়। তো ও পাশ ফিরে তাকিয়ে দেখে যে ওর ভেরানো দরজাটা একটু ফাঁকা হয়ে গেছে, এবং একটা কালো অবয়বের একটা কিছু ঘরের ভেতরে ঢুকছে। তা ঘুম যেহেতু ভেঙেছে, ও ভেবেছে প্রথমে ওর মা। ও তারপরে ওইটার দিকে মা ভেবে আবার ভালো করে তাকায়, আন্টির কথা ভেবে। তো তাকানোর পরে দেখে যে আসলে এটা ওর বাবাও না বা ওর মাও না, এটা একটা অবয়ব, এবং মনে হচ্ছে যে ওটা হাঁটছে না, ভেসে ভেসে যাচ্ছে। এই জিনিসটি আস্তে আস্তে ওর রুমে ঢুকে, এবং ঢোকার পরে দরজাটি আবার ভেরানো হয়ে যায়, দরজাটি আপনা আপনি ভিড়ে যায়। তারপরে ও খেয়াল করতে থাকে যে এটা আসলে কি হচ্ছে, ওকে ঠিক দেখছে না ভুল দেখছে। তো ইন দ্য মিন টাইম ও চিন্তা করে যে একটা চিমটি কাটি, যে আসলে ঘুমিয়ে আছি নাকি স্বপ্ন দেখছি, একটু চেক করা দরকার। তো নিজের গায়ে নিজে চিমটি কেটে দেখে না, ও তন্দ্রাচ্ছন্ন বা ইয়েতে নেই, ও জেগেই আছে। এরপরে দেখে যে ওই ছায়াটি আস্তে আস্তে ভেসে ভেসে ওর পড়ার টেবিলের কাছে গেল। এখন এখানে বলে রাখি, পড়ার টেবিলটি যেখানে ওর রাখা ছিল, তার নিচেই ছিল এই হিন্দু পরিবারে যে কর্তাটি থাকেন তাদের সবার যে খাটটা, সেটা। তো ওখানে কিছুক্ষণ ওটা অবস্থান করে। এই মুহূর্তে ও আর কি, তখন ওর আর কিছু বলার ভাষা নেই, বা চিল্লানোর ভাষা নেই, বা কিছু বলার কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো কোনো শক্তি ওর শরীরে ছিল না, যে ওটা কি দেখছে ও আসলে নিজেই বুঝতে পারছে না। তো জানালার আবছা আলোতে দেখলো যে ওই অবয়বটি ছাদ ভেদ করে নিচের তলায় চলে গেল, এবং এটা দেখার পরে ও চিন্তা করলো যে আসলেই কি সত্যি কিনা। ও তখন উঠে গিয়ে ওখানে দাঁড়িয়ে দেখলো যে আসলে না, এখানে তো কোনো ওরকম কিছু নেই, ওটা আসলে ভেদ করে চলে গেছে। তার ও পর্যন্ত আসলে ও ঠিক ছিল জিনিসটা, যে আসলেই হয়তো কিছু ভেদ করে গেছে, অথবা ও কোনো অন্য কিছু দেখছে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই নিচের থেকে খুব জোরে জোরে কান্নার শব্দ আসতে শুরু করে। ও ততক্ষণে আবার শুয়ে পড়েছিল ওর বিছানায়। এর মধ্যে ওর বাবা এসে ওকে ডাক দেয় যে তুমি আসো, নিচে চলো, নিচে মনে হয় কোনো সমস্যা হয়েছে। ও আর ওর বাবা দৌড়ে নিচে যায়, গিয়ে দেখে যে সেই হিন্দু পরিবারের সেই কর্তাটি খুব ছটফট করছে, এবং সে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, পানি খাওয়ানো হচ্ছে। অ্যাম্বুলেন্স কল করা হলো, কিন্তু আসলে অ্যাম্বুলেন্সে নিয়ে যে যাবে মেডিকেল কলেজ পর্যন্ত, সে পর্যন্ত আসলে উনি সময় দিলেন না। উনি পথিমধ্যেই আর কি মারা যান। তো এই গল্পটির পরে আসলে যোগ
সূত্র কোথায় বা কিছু, ও আমাকে কিছু বলতে পারেনি, বাট ও এখনো বলে যে আমি আসলে এরকম একটা ওয়েব দেখেছিলাম যেটা আমার ঘরে ঢুকেছে এবং আমার দরজাটা বেরোনো ছিল সেটা ভেদ করে ঢুকেছে এবং ওখানে গিয়ে আবার ছাদ ভেদ করে সে নিচের দিকে চলে গিয়েছে। বাট এটা আসলে কি বা কেন কি হয়েছে এটার কোনো উত্তর তার কাছে আজও নাই। আসলে ভৌতিক গল্প বা বলেন প্যারানরমাল অ্যাক্টিভিটি যে গল্পগুলো আমরা শুনি অনেকের কাছেই হয়তো থাকবে না। তো আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ রাসেল ভাইয়া, থ্যাংক ইউ অল। আরো একটা ঘটনা শুনে আসবো। আমাদের এখানে এসছেন বাবন এবং পুরান ঢাকা থেকে এসছেন, পুরান ঢাকা থেকে এসছেন আপনি। আমি আপনার প্রথম যে ঘটনাটা আমি বলবো যে আপনি কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলেন। আমি একটু আগে বলছিলাম যে হোটেলে আপনারা বিভিন্ন মানে এখন দেখি যে বিভিন্ন ফেসবুকে আমরা দেখি যে বিভিন্ন এয়ারলাইন্স গুলো নানান ধরনের অফার দেয় এবং আমরা অনেক আমাদের দেশের বাইরে যাবার প্রবণতা বেড়েছে এবং আমরা সিঙ্গাপুর বলি, অস্ট্রেলিয়া বলি, যা আছে কিনা মানে এই সাবকন্টিনেন্ট, হ্যাঁ যে সমস্ত জায়গায় হোক না কেন সব জায়গাতেই কিছু কিছু হন্টেড হোটেল কিন্তু থাকেই। কিন্তু এই হন্টেড হোটেলের সাথে যা ঘটে সেটা আপনার বাসার সাথে করতে পারে। যেমন উনি একটা ঘটনা বলছিলেন, যে ঘটনা খুব ছোট বলে আমি বলে ফেলছি, যে একটা ছোট্ট ঘটনা, সেটা একটা সিঙ্গাপুরের খুব নাম করা একটা হোটেল, যে হোটেলে কিনা ঘরের নক শোনা যায় অনেক রাত্রে এবং খুললে দেখা যায় যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে এবং বহুক্ষণ পরে তাকে দেখা যায়, তারপর সে হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায় এবং এই মেয়ে কে বা কি কিছু জানা যায় না। এবং আপনি হোটেলের ম্যানেজারের সাথে কথা বলছেন, রাইট? এবং তিনিও বলেছেন যে আপনি সাধারণত উনি এই ধরো ওই রুমটাতে কাউকে থাকতে দেন না, যখন খুব চাপ আসে বা প্রেশার থাকে তখন হয়তো রাশ আওয়ারে বা মানে যখন পিক সিজন তখন ওই রুমটা দিতে তিনি বাধ্য হন। তো যখন এই রুমটা খুলেন তারপরেই দেখা যায় যে এই ধরনের একটা ঘটনা ঘটে। এটা যে দেশ থেকে যেই আসুক না কেন বর্ডারের সাথে এটা ঘটবেই, কেউ থাকলেই এটা ঘটবে। হ্যাঁ, রাত্রে 3টার পরে দেখা যাচ্ছে যে নক করতেছে কেউ, ওই বরকে তুলে রুম থেকে, এবং উনি যখন বের হন তখন দেখেন যে বেশ কিছু হেঁটে চলে গেছে সামনে একটা মেয়ে, 20-22 বছরের একটা মেয়ে, এবং সে ওই সিঙ্গাপুরি আর কি, ওই যে নেটিভ আর কি, এবং কেউ জানে না যে মেয়েটা কি বা পরে আসলে জানে মানে এইভাবে ওই যে আমাদের হোটেলের ম্যানেজারের সাথে কথা বলছি, তো উনি আসার আগে উনি বলছেন যে বেশ আগে, খুব সম্ভব উনি এটা গেস করে বলছেন যে খুব সম্ভব এই মেয়েটা এই রুমেই মারা গেছে, সাধারণত হয় এবং সে হয়। এবং মানে মাসুম ভাইকে আমি নক করছি আপনাদের সবাইকে এর পরের ঘটনাটা নক নিয়ে। সো এটা পরের ঘটনাটা ঘটেছিল কোন এলাকায়? আচ্ছা, এটা হলো ওই বনানীতে ঘটনাটা। আমার আজকে রাত্রে ডেফিনেটলি কেউ না নক শুনবেন শুনি ঘটনাটা। ধন্যবাদ রাসেল ভাই এবং মাসুম ভাই, অনেকদিন পরে আসলাম, আসলে ব্যস্ততার কারণে আসা হয় না। তো বেশ কিছুদিন যাবতীয় আমারও তো কিছু পরিচিত ভাইরা আছেন, তারা বলে তুই যাস না কেন, তোর অনুষ্ঠান ইয়ে ঘটনাগুলো শুনবো। তো কিছুদিন আগে আমার এক বড় ভাই আছেন, সিনিয়র ভাই, উনি নামটা বলতে না করেছেন, তারপর নাম ঠিকানা কিছু শুনবো না, নামটা বলে দিচ্ছি। হ্যাঁ, জিনা ভাই, সরি। হ্যাঁ, তো জিনা ভাই উনি বেশ সিনিয়র আমার, তো তারপর ওনার সাথে যেহেতু উনি একটা ব্যাংকে কাজ করেন, তো বেশ ভালো ইন্টিমেসিটা আমাদের, খুব ভালো। তো জিনা ভাই আসছেন, জিনা ভাই বলছে এই তোর জন্য একটা ঘটনা আছে, তুই আমার অফিসে আসবি নাকি আমি তোর এখানে চলে আসবো? আমি বলছি জিনা ভাই চলে আসেন। হ্যাঁ, চলে আসেন জিনা ভাই। তো জিনা ভাই আমার অফিসে আসছেন, আইসা বললো যে দেখ কিছু প্রবলেম, কিছুদিন আগে একটা বিশাল প্রবলেম হয়েছিল, তোর সাথে শেয়ার করি। আমি বললাম আমাকে সাথে শেয়ার করলে কিন্তু আমি রেডিও ফুটতে বলে দেবো, এই কন্ডিশনে রাজি থাকলে শেয়ার করে। তো উনি বললো যে ঠিক আছে, কিন্তু আমার নাম বলবি না। তো জিনা ভাই যেটা বললেন যে বেশ কিছুদিন আগে, মাস 2 আগে, ওনার ওয়াইফ চলে গেছেন বাবার বাড়ি, গেছেন বাড়িতে আর কি, ছেলে মেয়েদেরকে নিয়ে, ওনার এক ছেলে এক মেয়ে। তো গেছেন জিনা ভাই, আর জিনা ভাইয়ের যে কেয়ারটেকার আছে, কেয়ারটেকার বাবুর্চি, ও রান্না বান্না, এলাকাটা বলবো না। হ্যাঁ, ঢাকাতেই খুব কাছেই আর কি। তো ওনারা চলে গেছেন। তো জিনা ভাই এবং ওনার কেয়ারটেকার বাড়ির বাইরের অংশে যে সার্ভেন্ট কোয়ার্টার থাকে ওইখানে ও থাকে, ওর নাম কামাল। তো জিনা ভাই রাতে শুইছেন, রাতে শোয়ার পরে হঠাৎ করে শুনতেছেন যে ওনার ডোরবেল বাজতেছে এবং বিকট শব্দে, মানে আমরা তো সাধারণত কি করি, ডোরবেলটা একটু চাপ দিয়ে আবার ছেড়ে দিই, কিন্তু এটা হলো একদম একটা না, যে চেপে রাখছে সে চেপেই রাখতেছে, খুব আর কি অনেক ইয়ে করে চেপে রাখছে, ফোর্স দিয়ে চেপে রাখতেছে। তো বিকট শব্দে ইয়াটা বাজতেছে, ডোরবেলটা। তো জিনা ভাই মনে করছেন যে কামাল যে নিচে থাকে ও যে গেটটা খুলে দেখবে। আর ব্যাপার হচ্ছে যে উনি এরকম একটা যে জায়গাতে থাকেন সেখানে গেটটা ভিতর থেকে একটা তালা দেওয়া থাকে, নর্মাল লাগানোর পর একটা তালা দিয়ে রাখে সিকিউরিটির জন্য। তো
তো অনেকক্ষণ বাজার পরেও দেখতেছে যে কামাল নিচ থেকে কোনো করতেছে না, রেসপন্স করতেছে না। তো তখন উনি, ওনাদের বাড়িটা হলো ডুপ্লেক্স একটা বাড়ি, তো দোতলায় উঠে উনি বারান্দার দরজাটা খুলে গেছেন, যা বলতেছে এই কামাল, কামাল দেখ কে। আর উনি উপর থেকে বলতেছেন যে উপর থেকে ওনার গেটটা দেখা যায়। তো উনি বলতেছেন যে গেটে কে আছেন, হ্যাঁ কাকে চান, হ্যালো কে কে। তো কোনো শব্দ হচ্ছে না, বাট কলিং বেলটা বাজতেছে। তো এর মধ্যে ওই সার্ভেন্ট কোয়ার্টার থেকে কামালও বের হয়েছে। কামাল বের হয়ে যখন বের হয়েছে তখন উনি বলতেছে যে তুই কি শুনিস না যে এতক্ষণ ধরে বাজিতেছে, দেখ কে। তো কামাল গেছে, তো কামাল গেটের সামনে যায়, উনি প্রথম শুনছেন যে কামাল বলতেছে কে, কাকে চান, হ্যালো কে, কথা বলতেছেন না কেন। ওইখান থেকে কোনো কথা বলেন না, বাট ডোরবেলটা বেজে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পরে যখন কামাল আবার গেটে টোকা দিচ্ছে ভিতর থেকে, কথা বলেন না কেন, কে, কাকে চান, তখন ডোরবেলটা বন্ধ হয়ে গেছে। তখন উনি উপর থেকে দেখতেছেন যে কামাল দরজায় দাঁড়ায় কথা বলতেছে, ওদের মধ্যে যে আরেকজনের সাথে দরজার বাইরে যে আছে তার সাথে কথা বলতেছে, এবং কামালের মুখ লড়াটা উনি দেখতেছেন, বুঝতেছেন যে ওদের মধ্যে কথাবার্তা চলতেছে, কনভারসেশন চলতেছে, বাট কামাল কিন্তু কি বলতেছে এটা জিনাবাই শুনতেছে না। তখন জিনাবাই উপর থেকে বলতেছেন এই কামাল কি বলতেছিস, এই কি আমার কথা শুনতেছিস না। তো কামাল কোনো রেসপন্স করতেছে না। সাধারণত কামাল একটা শব্দতেই জিনাবাইয়ের দিকে তাকায় রেসপন্স করার কথা, কিন্তু কামাল কোনো রেসপন্স করতেছে না। দেখে জিনাবাই উপর থেকে নিচে নেমে আসছেন। তো নিচে নেমে আসার পরে আইসা দেখতেছে যে কামাল গেটের সাথে কান লাগায় শুনতেছে, আর তখন ওই ডোরবেলটা বাজতেছে। তখন উনি এসে দাঁড়াইছে, এই কে, এই কামাল কি হয়েছে। কামালকে যখন ঝাঁকি দিছে তখন কামাল বলতেছে ভাইয়া কথা বলে না, হ্যাঁ নাম বলে না। নাম বলে না মানে দরজা খুলতে বলে। আসলে কামাল যখন ওইখানে এসে জিজ্ঞেস করছে কে, তখন ভিতর ওইখান থেকে খুব আস্তে বাইরে থেকে বলছে যে দরজাটা খুলো, এরকম মানে খুব কর্তৃত্ব একটা টোনে বলছে যে দরজাটা খুলো। তো বলে তখন কামাল বলছে যে নাম কি, আপনার নাম কি, কার কাছে আসছেন, এত রাতে কেন আসছেন। তো এরকম কোনো কথার রেসপন্স না পেয়ে তখন বলতেছে যে ভাইয়া নাম বলে না, দরজা খুলতে বলতেছে। বলে কে, সেটা বলতেছে না। তখন জিনা ভাই বলছেন যে কে কে কথা বলতে, আপনি নাম বলেন। তো যখন জিনা ভাই বলছে তখন ডোরবেলটা বন্ধ হয়ে গেছে। তো অনেকক্ষণ ওনারা ওইখানে স্টে করছেন, যারা দেখতেছেন রাসেল ভাই যে তারা কোনো বাইরে থেকে কোনো শব্দ আসে না। শব্দ না আসার পর উনি বলছে যে ঠিক আছে কামাল তুই যে ঘুমা, আমিও চলে যাচ্ছি, দরজা খোলার দরকার নেই। তো উনি যখন আবার রুমে এসে ড্রয়িং রুমের মাঝখানে এসে দরজাটা লাগছেন, ঠিক ওই সময়তেই আবার বেজে উঠছে, ডোরবেলটা বাজতেছে। তো উনি বললেন যে না আসলে এইভাবে তো না করছে না। উনি করছেন কি রাতে ওনার ফোনটা তুলে উনি থানাতে ফোন করছেন। থানাতে ফোন করার পরে সাধারণত দেখা যায় যে থানার যে ফোনগুলো রাত্রে রিসিভ করে, এবং ওনার ফোনটাও ধরে বলছে যে কি, উনি সমস্যাটা বলছে যে আমার দরজাতে কেউ একজন কলিং বেল বাজাচ্ছে কিন্তু নাম বলতেছে না, আমি সিকিউর ফিল করছি না। তখন থানা থেকে বলছে যে স্যার আমাদের ওই এলাকাতেই একটা গাড়ি আছে, আপনার বাড়ির নাম্বারটা বললেন, আমি আর ওই টহল টিমটাকে আপনার কাছে চলে যাবে স্যার, খুব কাছাকাছি আছে আপনার বাড়ি। তো উনি বলছে যে বাড়ির নাম্বার বলছেন, ওনার ঠিকানা বলছেন পরে। তো বলছে স্যার এক্ষুনি যাচ্ছে, কিছু 10-15 মিনিটের মধ্যে আপনার বাসায় চলে যাবে। তো এই ঘটনার পরে কামাল যখন উনি যখন আবার ড্রয়িং রুমে বসছেন, ড্রয়িং রুমে বসে আর শুইতে যান নাই, ড্রয়িং রুমে বসে উনি করছেন টিভিটা ছাড়ছেন। তো এই সময় কোনো শব্দ নাই, টিভিটা ছাড়ার পরেই দেখতেছেন যে টিভিতে ঝিরঝির শব্দ হচ্ছে, আর তখনই আবার কলিং বেলটা বেজে উঠছে এত বিকট শব্দে যে এখন টিভির স্ক্রিনটা কাঁপাকাঁপি করতেছে এই কলিং বেলের শব্দে। তো উনি এবার বের হয়েছেন, দরজা খুলে আবার টিভি বন্ধ করে বের হয়েছেন। বের হয়ে দেখে যে বাইরে কামাল দাঁড়ায় রয়েছে, কামাল রুমে শুইতে যায়নি তখন উনি যা বলতেছেন যে কামাল আশ্চর্য, ব্যাপারটা কি হইতেছে বুঝতেছি না। কামাল বলতেছে স্যার দরজাটা খুইলা দেখি চলেন, হ্যাঁ দরজাটা খুইলা দেখি যে আমরা দুইজন আছি, কোনো সমস্যা হবে না। তো উনিও বললেন যে ঠিক আছে। চাবি কামালের কাছেই থাকে, কামালের কাছে চাবি নিয়ে উনি করলেন কি দরজার তালাটা খুললেন, তালাটা খুলে একটানে দরজাটা খুলে ফেলছেন। তো জিনা ভাই এখানে বললেন যে আমি যখন দরজাটা খুললাম তখন আমার মনে হলো যে কিছু একটা সরে গেল, বাট হঠাৎ করে সরে গেছে, কিন্তু দৌড়ায় যদি কেউ চলে যেত তাহলে তো আমি তো দেখতাম, ওইখানে একটা ছোট হালকা লাইট জ্বলে, রাস্তার একটা লাইটের আলো পড়ে, কেউ যদি সরে যেত তাহলে আমি দেখতাম, কিন্তু কাউকে দেখি নাই বাবন, আমি কাউকে দেখি নাই। দেখলাম মনে হলো যে আমার কাছে কি, আমি বললাম যে এটা মনে হয় আমার চোখের ভুল, অথবা দরজা খুলছি তাদের একটা বাতাস যে হয় ওয়েভ হয়, হ্যাঁ ওয়েভের কারণে আমি হয়তো এরকম কিছু দেখছি। তো আমি যখন দেখলাম কেউ নাই, তো আমি তখন প্রশ্ন করলাম যে আপনি কি কোনো রকম অনুভূতি হয়েছে যে গরম টরম লাগছে বা কোন রকম একটা অন্যরকম অনুভূতি, ছমছম। দেখ আমি তো একটু নার্ভাস ছিলাম এমনি, কিন্তু ওরকম কোনো অনুভূতি হয় নাই যে গরম বাতাস আমার গায়ে লাগছে আমি মনে করবো যে কিছু একটা ঢুকলো ভিতরে, বা এই ধরনের কিছু ভৌতিক কোনো ব্যাপার ট্যাপার ছিল না। বাট আমার কাছে এইটুকুই মনে হয়েছে যে কেউ একজন সরে গেল।
তো আমি করলাম কি তাড়াতাড়ি আবার দরজা লাগাই দিয়ে আবার যখন ভিতরে আসছি ঠিক তখনই কলিং বেলটা বাজে উঠছে আবার। হ্যাঁ, এবার বাজতেছে, এবার তবে এইবার আগের মতো না, একটু বাজে, বোঝা যাচ্ছে কেউ একজন আসছে। তো আমি গেটের কাছে গেলাম, গিয়ে দেয়া দেখি লাইট হয়ে রয়েছে, ভিতর থেকে বোঝা যাচ্ছে। তো আমি যখন বললাম কে, তখন বললো যে আমরা থানা থেকে আসছি, আপনি মনে হয় ফোন করছিলেন। বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন উনি গেট খুলে দিলেন, গেট খুলে বললো যে সমস্যা কি। তো জিন্না ভাই ওনাদেরকে ড্রয়িং রুমে নিয়ে এসে বসছে। ড্রয়িং রুমে একটা লাইট জ্বলতেছে, পুরো বাড়ির লাইট গুলোই বন্ধ, আর ওনার যে ডুপ্লেক্স উপরে যে বাড়ি উনি যে ফ্ল্যাটটার মধ্যে থাকেন, তো ওইখানে লাইট জ্বলতেছে, নিচ থেকে দেখা যায় সিঁড়ি দিয়ে যে উপরের লাইটটা জ্বলতেছে। তো জিন্না ভাই ওই থানা থেকে যে এসআই আসছেন উনি আর ওনার সাথে দুজন কনস্টেবল, ওনারা 4 জনের একটা টিম আসছিল, আর একজন ড্রাইভার যিনি গাড়ি চালান। তো জিন্না ভাই ওনাদেরকে ড্রয়িং রুমে বসায় কথা বলতেছেন, যে বলতেছে অনেকক্ষণ ধরে এই ধরনের শব্দ হচ্ছে, কলিং বেল বাজাচ্ছে, নামও বলতেছে না, কিন্তু আমরা যখন গেটের সামনে যাই জিজ্ঞেস করি কোনো কিছু বলে না। তো আমি ঠিক সিকিউর বোধ করতেছি না। তখন যিনি ওই থানার যিনি এসআই আসছেন উনি ওনার কিছু যেই ওনার রুলসে যেগুলো পড়ে আর কি, ওই ধরনের প্রশ্ন করতেছে যে আপনার কারো শত্রুতা আছে কিনা, কারোর সাথে আপনার মারামারি হয়েছে কিনা, বা কেউ আপনাকে থ্রেট করছে কিনা, চাঁদাবাজি চাইছে কিনা, চাঁদা চাইছে কিনা। তো এই ধরনের ইনকোয়ারি করছে। হ্যাঁ, ইনকোয়ারি করছে আর কি। উনি বললেন যে না ভাই, আমি সকালে অফিসে যাই, রাত্রে বাসায় আসি, হ্যাঁ আমার এর সাথে আর কারো এই ধরনের কোনো কিছু নাই, এরকম কোনো কিছু হয়ও নাই। তো বললো যে তাহলে তো আশ্চর্য, এই ধরনের একটা কথা, রাত্রে 3টা বাজে আর আপনি বলতেছেন যে এখন হ্যাঁ এটা তো বিশ্বাসযোগ্য না। হ্যাঁ, আর আমরা যখন আসলাম আপনার রাস্তাটা পুরো দেখা যাচ্ছে, যে ওইখানে কাউকে দাঁড়ায় থাকতে দেখি নাই, পুরো রাস্তাটা খালি দেখা যাচ্ছে, যে পুরো রাস্তাটা গাড়ির লাইটের আলোতে যতটুকু দেখা যায়, যে কেউ দৌড়ায় গেলে বা কেউ হাইটা গেলেও আমরা দেখতাম, তো ওরকম কিছু কাউকেও দেখি নাই। তো পুলিশের সাথে উনি যখন কথা বলতেছেন ঠিক সেই সময় আবার কলিং বেলটা বাজে উঠছে বাইরের, এবং ঠিক আগের মতো। হ্যাঁ, এই এখন এক এক ওনারা জিন্না ভাই পুলিশের এসআই এর দিকে চাচ্ছে, এসআই ওনাদের সবাই একটু অন্য অপকৃতিগ্রস্ত হয়ে গেছে আর কি, সবাই একটু অবাক হয়ে গেছে। তো সবাই মিলেই করছেন কি আবার গেটের কাছে গেছে। হ্যাঁ, গেটে যায় দেখেন গেটটা লাগানো, তো এসআই নিজেই গেটটা খুলছে, কে বলে এই গেটটা খুলে ফেলছে, যে দুইটা দেখলো যে কেউ নাই। তো এসআইও মনে করছিলেন যে এসআই ওনাকে বলছে যে আমি তখন মনে করছি যে আমার ড্রাইভার যে আছে গাড়িতে, ও হয়তো নাইমা আইসা দেখছে নক করছে বা কলিং বেলটা বাজাইছে। তো আমি বের হয়ে, এসআই গাড়ি থেকে রাস্তায় বের হয়েছেন, রাস্তা থেকে বের হয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করছে, এই দেখে যে গাড়ির লাইট নিবানো, আর ড্রাইভার সিটের মধ্যে হেলান দিয়ে আরাম করে একটু ঝিম হচ্ছে আর কি। তখন বলছে এই তুমি কি কলিং বেল বাজিয়েছো? তখন ওই গাড়িতে যে বসা ছিল ড্রাইভার বলে না স্যার, আমি তো এখানে বসে আছি, আমি স্যার কলিং বেল। কাউকে দেখছো তুমি দৌড়াই যেতে বা এখান থেকে চলে যেতে? কয় না স্যার, আমি কাউকে দেখি নাই। হ্যাঁ, আমি তো এখানে স্যার তাকায় আছি বা বসে আছি, আমি কাউ যদি এসে কলিং বেল বাজিয়ে স্যার যেতাম, এরকম কিছু ঘটেই নাই। তো স্যার বেশ অবাক হয়ে গেছেন যে আসলে আমরা এতগুলো মানুষ এখানে উপস্থিত, তো উনি যে মিথ্যা কথা বলছেন তাও তো না। তো এরকম অপার্থিব ঘটনা বা ভৌতিক ঘটনা আসলে একটু সবাই একটু অন্যরকম, এসআই একটু বিব্রত হয়ে গেছেন আর কি। তো তারপর এসআই ওনার আবার রুমে আইসা বসছেন, আইসা ওই কাগজপত্র বের করে ওনার নাম, জিন্না ভাইয়ের নাম, বাড়ির নাম্বার, হ্যাঁ এগুলো লিখে সমস্যাটা কি, আর ওনাকে বলছে যে আপনি এক কাজ করেন, কালকে আমাদের একটু থানায় আসেন, থানায় এসে ঘটনাটা উল্লেখ করে একটু জিডি করে যান। আমি তো দেখে গেলাম, আমি আপনার এটা নিজে ওইখানে উইটনেস হিসাবে, আমি সাক্ষী হিসাবে আমি আপনাকে সাইন করে দিব। তো বললো যে আমি কার বিরুদ্ধে কমপ্লেন করবো? কমপ্লেন না, ঠিক আপনি যে সমস্যাটা হয়েছে এটা বলবেন। ওনারা যখন এই কথাগুলো বলতেছে ঠিক তখনই নিচতলার এক কর্নারে ওনাদের কিচেন থেকে হঠাৎ বিকট শব্দ হয়েছে। কিচেনের যে আপনার থালা বাসন রাখার র্যাকটা হয়েছে কি কেউ টান দিয়ে ফেলে দিছে, এবং ওইটার মধ্যে যত গ্লাস ছিল, থালা বাসন ছিল আর কি, যেগুলো প্লেট ছিল, সবগুলো একদম ভেঙে চারদিকে চৌচির হয়ে গেছে এবং বাইরেও বের হয়েছে, কিচেন থেকে বের হয়ে গেছে। তো ওনারা সবাই একসাথে দৌড়াই গেছে যে কি হয়েছে। তো জিন্না ভাই যে লাইট জ্বালাইলো, লাইট জ্বালানোর পরে দেখলো যে ওই সব ভেঙে একাকার অবস্থা, পাড়া দেওয়ার মতো কোনো জায়গা নাই, সমস্ত প্লেট গুলো ভেঙে গেছে, এবং একটা মানে এতগুলি মানুষ, এত বড় একটা র্যাক, হ্যাঁ তো ওইটা যদি কেউ ফেলতে চায়, সাধারণত অনেক শক্তিশালী একটা মানুষ হলে টান দিয়ে ফেলবে, যে বাতাসে পড়ে গেছে বা বিড়াল চলে গেছে এরকম কিছু হবে, তো ওইরকম কোনো কিছু না। তো এখন যে এসআই আসছেন উনি বলছেন যে জিনা ভাই বলতেছে যে আমি কি অবাক হবো, আমার চেয়ে এসআই বেশি অবাক হয়ে রয়েছে। হ্যাঁ, এবং সবার সামনে, হ্যাঁ সবার সামনে, এবং বলতেছে যে এসআই বলতেছে যে আপনার এখানে নিশ্চয়ই অন্য কিছু একটা আছে, হ্যাঁ না হলে আমরা এখান থেকে বের হওয়ার কিছু নাই, মানে ওয়ান ওয়ে তো এটা, কিচেন থেকে ওয়ান ওয়ে, মেন রোড দিয়ে, মানে কিচেন থেকে বের হয়ে হয়তো মেন দরজা দিয়ে বাইরে চলে যাবে, অথবা ডুপ্লেক্স দিয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে যাবে, এই হলো, আর ডাইনিং এ চলে যাবে, এছাড়া কোনো ইয়ে নেই। তো সবাই অবাক হয়ে গেছে। ঠিক ওনাদের অবাকটা শেষ হয় নাই,
তো ওই সময় দোতলা থেকে উনি যে জিনা ভাই যে রুমে শোয় ঠিক সেই রুম থেকে শব্দ এসে প্রচন্ড রকমের শব্দ, গ্লাস ভাঙার শব্দ। তো জিনা ভাইরা সবাই একসাথে আবার উপরে উঠছে, উপরে উঠে দেখে যে জিনা ভাইয়ের যে বেডরুমের জানালা ওটার মধ্যে যে গ্লাস ছিল সব জানালার সব গ্লাসগুলো ভেঙে ওনার মেঝেতে পড়ে রয়েছে, বেডরুমের মেঝেতে পড়ে রয়েছে। এবং ওনারা কি করবেন আর কি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন আর কি, কোনো কারো মুখে কোনো ভাষা নাই। এখন ওই এসআই বলতেছেন যে আপনার এখানে কোনো একটা সমস্যা আছে, আমরা চলে যাবো, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, আপনি কাইন্ডলি আমাদের সাথে থানায় চলেন, অথবা আপনি এখানে এখন উনিও এখান থেকে চলে যেতে যাচ্ছে। যে এখানে ওই জিনা ভাই বললেন যে এসআই যে বারান্দার দরজা খুলে দেখবে বারান্দায় কে, হ্যাঁ উনি ওইটাও সাহস পাচ্ছে না। তখন আমি করলাম কি, জিনা ভাই বলতেছে যে আমি বারান্দার দরজা খুলছি যে কেউ বাইরে থেকে ইটা মারছে কিনা। দেখলাম যে না, ওইখান থেকে ইটা মারলে ইটা আমার বাউন্ডারির ভিতরে পড়বে। ওইখান থেকে উপরে দেখা যাচ্ছে যে কিছুই নাই। তো কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া তো এই ধরনের একটা ঘটনা ঘটলো। তো আমি এটার কোনো ব্যাখ্যা পাইলাম না। পরে এসআই উনি নোট নিয়ে চলে গেল, বললো আপনি একটু সাবধানে থাকেন। তো পরে আমি বললাম যে জিনা ভাই আমি আপনার সাথে যাবো। তখনই আমি জিনা ভাইয়ের সাথে বাসায় গেছি। বলছে ঠিক আছে চল। আপনি কি শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি গেছি, আমি জিনা ভাইয়ের সাথে। রিংটোন যেটা হচ্ছে মানে না ওইটা আমি শুনি, আমি তো দিনের বেলা গেছি। হ্যাঁ, আমি দিনের বেলা গেছি, তখন 3টা 3:30 বাজে। তো যাওয়ার পরে আমি জিনা ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো ভাবিকে যাই বলছি, ভাবি প্রচন্ড খিদা পাইছে, জিনা ভাই ধরে নিয়ে আসছে, খাবার দেন। হ্যাঁ, তো ভাবির সাথে যখন আমরা খাবার খাওয়া শেষ করে ভাবিরে বলতেছি, ভাবি কি সমস্যা এইটা। তো ভাবি বললো যে দেখো আসলে যে ঘটনা ঘটে গেছে, তো এই ধরনের ঘটনা তো আগে ঘটে নাই যে এরকম, কিন্তু আমি ধুপ 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 এই শব্দগুলো শুনতাম, যে প্রায় মনে হইতো যে আম্মা, তখন জিনা ভাইয়ের আম্মার কথা বলতেছে। এবং এটা এখনো চলছে কন্টিনিউয়াস। জি জি। তবে সেদিনই ঘটনাটা এত বিরাট আকার ধারণ করছে। তো ভাবি যেটা বললেন যে আমি ধুপ ধুপ শব্দ, মনে করো আমি নিচে বসে কাজ করতেছি, মনে হচ্ছে যে উপরে কেউ কাজ করতেছে, উপরে কেউ হাঁটাহাঁটি করতেছে। হ্যাঁ, আসলে কিন্তু বাসায় কেউ নাই, জিন্না ভাই এর ওয়াইফ এবং 2 জন। তো আমি জিন্না ভাইকে বললাম যে জিন্না ভাই এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, তো এটা সাধারণত দেখা যায় কোনো একটা কারণ থাকে। হ্যাঁ, তো কারণটা কি, আপনি কি এরকম কিছু রিকল করতে পারেন যে কিছু একটা করছেন বা কোনো কি ঘটনা থেকে এরকম ঘটনা হয়েছে, ওই দিন কি কোনো ঘটনা আপনি রিকল করার চেষ্টা করেন? তো জিন্না ভাই বললেন যে দেখ, একটা ঘটনা সেদিন ঘটছে। আমি যখন অফিস থেকে বাসায় ফিরতেছিলাম, তখন ওই আমার বাসার কাছে এখানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানের এখানে একটা লোক আমার গাড়ির সামনে পড়ছে, মানে গাড়িটাকে থামায় দিছে এরকম ভাবে, যে হঠাৎ করে আসছে, আমি গাড়িটা ব্রেক করছি। তো গাড়িটা ব্রেক করার পরে ওই লোকটা আর কি ভিক্ষাটাই চাইছে আর কি, ওনার কাছে ভিক্ষা চাওয়ার মতো বলছে, দে এরকম কিছু একটা টাকা পয়সা চাইছে। তো জিনা ভাই ভিক্ষা দিবেন কি, উনি বিরক্ত হয়ে গেছেন যে তুমি যে এইভাবে ভিক্ষা চাই কেউ, যে তুমি যে আরেকটু হলে আমি যদি ব্রেক করতে না পারতাম তাহলে আমার গাড়ির নিচে চলে যেতাম। হ্যাঁ, তো জিনা ভাই প্রচন্ড রাগ হয়ে গাড়ি থেকে বের হয়ে লোকটাকে মারেন নাই, বলছে যে আমি প্রচন্ড রাগ হয়েছি, গালিগালাজ করছি। হ্যাঁ, গালিগালাজ করার পরে ওই লোকটা কিছুক্ষণ তাকায় আছে, তারপর বলছে যে তুই আমার সাথে রাগারাগি করলি, খারাপ ব্যবহার করলি, খুব একটা হয়ে গেছিস, তোরে আজকে দেখে নিব। তার প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এবং আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম, এবং সেই ঘটনাটা এখনো ঘটছে। হ্যাঁ, তার মানে আপনার বাসাতেও কোনো এক সময় আজকে রাত্রেবেলায় হঠাৎ করে হয়তো শুনে ফেলতে পারেন এরকম কোন সাউন্ড। মানে আমার কাছে রিংটোন মানে ঠিক একদম এক্স্যাক্টলি মোটামুটি এরকম টাইপের কিছু একটা মনে হচ্ছে, এরকম কোন একটা সাউন্ড হয়তো যে কোনো সময় আজকে রাত্রেও আপনি শুনে ফেলতে পারেন। এবং আমার কাছে রিং যখন কলিং বেল বলছিল, তখন এরকম একটা সাউন্ডই আমার কাছে মনে আসছিল। দেখুন, মিলিয়ে নিন। থ্যাংক ইউ সো মাচ। তার আগে আমরা একটা ছোট্ট ঘটনা শুনে আসবো। আমাদের সঙ্গে আরো একজন প্রবাসী বাঙালি রয়েছেন, যিনি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন এবং তিনি থাকেন নিউ ইয়র্কে। সো তিনি যেহেতু বাংলাদেশে আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম সুলতান মাহমুদ, আরেকটা নাম অবশ্য আছে স্বর্গ সুলতান নামে অনেকে চিনে। আপনি থাকেন নিউ ইয়র্কে? হ্যাঁ, আমি থাকি নিউ ইয়র্কে। ওকে, সো আপনি আর কতদিন আছেন? আমি অলমোস্ট 2 মাসের মতো আছি। 2 মাসের মতো আছেন। ওকে, আপনার কাছে বেশ কতগুলো ঘটনা শোনাচ্ছিলাম, তার মধ্যে আপনি বলছিলেন আপনার চিলে কোঠা নিয়ে একটা ঘটনা। আমি ওই চিলে কোঠার ঘটনাটা আপনি যে এক্সপেরিয়েন্স করেছেন, আপনি বলছিলেন যে আপনি মানে অনেক মানে এগুলো থেকে অনেক বাইরে যে সমস্ত জিনিসপত্র বিশ্বাস করতে আপনি একেবারেই নারাজ। তারপর চিলে কোঠা যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা একটু শুনি আপনার কাছে, যে কি ঘটেছিল আপনার সেই দিন রাতের বেলায় চিলে কোঠায়, কি হয়েছিল? রাত ছিল না দিন ছিল? না, সেটা ডেফিনেটলি রাত ছিল। আচ্ছা। ধন্যবাদ মাসুম ভাইকে, ধন্যবাদ রাসেল ভাই। আমি আসলে এক্স্যাক্টলি মাসুম ভাইকে আমি নিউ ইয়র্ক থেকে ফোন দিয়েছিলাম যে আমি রিসেন্ট দেশে আসতেছি, কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি সেটা শেয়ার করার। চমৎকার। তো চিলেকোঠার যে ব্যাপারটা, সেটা ছিল এমন, তখন আমি যুক্তরাষ্ট্রে যাইনি, যাওয়ার একটা প্রস্তুতি পর্ব চলছে।
তো আমি আমার কিছু কাপড় চোপড় বানাতে দিলাম নতুন। তো একদিন সেই কাপড়গুলো ধুয়ে আমি চিলেকোঠায় শুকাতে দিলাম। তো অনেকগুলো কাপড়। তো দেখা গেল কি সেই কাপড়গুলো পরে রাতে যখন আমি তুলতে গেলাম, যাই দেখি যে কাপড়গুলো সব দুইটা ভাগে বিভক্ত। অনেকগুলো কাপড় এক জায়গায় আর একটা মাত্র প্যান অন্য একটা জায়গায়, মৃদু মৃদু অন্ধকার, মৃদু আলোর মধ্যে। মানে আপনি আরেকটু ক্লিয়ার করে যদি বলি, তাহলে বাতাসে বা কোনো কিছুতে এরকম হওয়া সম্ভব না, সেটা বাতাসে এরকম হয় না। আচ্ছা, সেটা এটা কি চিলেকোঠার ভেতরেই ছিল? সেটা চিলেকোঠার হ্যাঁ ভিতরে ছিল। আচ্ছা, কাপড়গুলো এমন ভাবে জমানো যেমন হলো যে কেউ কোনো ব্যক্তি সেটা হাত দিয়ে এনে সরায় রাখছে আর কি। আচ্ছা। তো প্যান্টটা যেটা ছিল সেটা ছিল কালো জিন্সের প্যান্ট। এখানে কি কোনো ব্যক্তির আসা সম্ভব না? না, এখানে কোনো ব্যক্তিরও আসা সম্ভব না, বা কোনো ব্যক্তি এসে যে ওরকম কাপড়গুলো টাচ করবে বা নেবে এরকম কোনো কিছু না, সামথিং এরকম নয়। তো আমি জিন্সের প্যান্টটা যেটা খেয়াল করলাম সেটা দেখলাম যে কোনো একটা কর্নারে পড়ে আছে, এবং কি সেখানে সেটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওই মুহূর্তে অবশ্য আপনার অতটুকু আলোর মধ্যে অতটা কেস করতে পারলাম না। পরে বাসার রুমে নিয়ে যখন দেখলাম, তখন দেখলাম যে আপনার হরর মুভিতে কিছু সংখ্যক আপনি দেখবেন যে হাত দেখায়, যে নখ যেটা ক্ল যেটা এই টাইপের। আমি দেখলাম যে প্যান্টের একটা পাশে সেরকম 4-5টা ছিদ্র আর কি, যেটা হোল। তো বিষয়টা আমার মাথায়, আমি জিনিসটাকে নর্মালি নিতে পারলাম না। এই কারণেই যে সবগুলা কাপড় এক জায়গায় একত্রে, সেগুলোর মধ্যে কোনো প্রকার ধুলাবালি নাই, শুধুমাত্র একটা কাপড়ে, এবং কি যে কটা ছিদ্র হয়েছে ঠিক ওই ছিদ্রগুলোর মধ্যে কিছু কিছু ধুলাবালি, এরকম একটা আঁচড়। তো এরকম বিষয়টা আজ করলাম। এটা হলো চিলেকোঠার ওরকম একটা রাত্রি। তো পরে আমি অনেকের কাছে শেয়ারও করলাম যারা ছিল বিভিন্ন ফ্লোরে। তো তারা বললো যে না, তারা বলতেই পারলো না ইভেন। আরেকটা জিনিস সবচেয়ে যেটা গেস করলাম, সেটা ঘটনাটা যখন পরিস্থিতির সম্মুখীন হইলাম, আমি যখন ঘটনাটা অবজার্ভ করলাম, তখন আমার শরীরটা কেমন যেন শিওর উঠলো। আমি বুঝতে পারলাম না, সেটা আলটিমেটলি আমার শরীরটা শিওর উঠলো যে এরকম হলো, এটা কিভাবে হলো, এটা কেমন করে হয়। তো এই চিলেকোঠার পরবর্তী আরেকটা ঘটনা আছে, আমি ঘটনাটা এখানেই শেষ দিই। ঘটনাটা এমন, তখন ছিল সামার, আমি তখন ওই আপনার ওই বাতাস বা ঠান্ডা হওয়ার জন্য একটু উপরে গিয়েছিলাম। তো ফোনে কথা বলছি। ফোনে কথা বলার সময় আমি দেখতেছি যে 4-5 জন লোক, তারা বয়স্ক না, বাট তারা ইয়াং টাইপের, 4-5 জন লোক ওই চিলেকোঠার উপরে ওঠার চেষ্টা করতেছে। কেউ উঠতেছে, কেউ উঠে পড়েছে, কেউ চেষ্টা করতেছে নিচের থেকে হাত দিয়ে ধরতেছে, কেউ বা বেয়ে বেয়ে উঠতেছে। আপনি ছাদ থেকে দেখছেন? হ্যাঁ, আমি ছাদ থেকে দেখছি। আমি ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছি, ফোন হাতে আমার। তো 4-5 জন লোক। তারা আপনার পরিচিত? না, তারা আমার পরিচিত না, দে আর কমপ্লিটলি আননোন টু মি। তো আমি তখন গেস করলাম, আমি তখন কিন্তু তাদেরকে দেখতেছি, কিন্তু আমার ভিতরে কোনো ধরনের বাক শক্তি কাজ করতেছে না। অর্থাৎ আমি যে তাদেরকে কিছু বলবো সেরকম না। আমি বলবো না এই কারণেই যে তারা এই ফ্ল্যাটেরই থাকে, তারা অপরিচিত হতেই পারে এরকম অর্থে, কিন্তু আমি দেখতেছি তাদেরকে মন্ত্রমুগ্ধের মতো। কিন্তু ওই চিলেকোঠায় সাধারণত উঠার কোনো ধরনের কোনো ওয়ে নাই, কিন্তু তারা অলরেডি কিন্তু 2-1 জন উঠে ফিরেছে। তো আরেকজনের চেষ্টা করতেছে। এরকম পর্যায়ে দেখতে 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 আমার ভিতরে তখন একটা ভিতরে কাজ করতেছে, কি রে আমি কোনো কিছু না না কোনো লেয়ার, কোনো মইটই নেই, কোনো লেয়ার ছিল না। তো আমার ভিতর ইন দি মিন টাইমে আমার ভিতর একটা জিনিস রাইজ করতেছে যে কি রে, আমিও তো চড়তে পারি। আমি অলমোস্ট আমি একটা প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম যে আমিও তো চড়তে পারি। ওরা চড়তেছে বা ওরা দেখাইতেছে যে আমি ওখানে চড়তে পারি, আমার ভিতরে এরকম একটা সিমটম রাইজ করলো, কোনো কারণ ছাড়াই। কোনো কারণ ছাড়াই আপনার উঠতে ইচ্ছা করছে? আমার উঠতে ইচ্ছা করে। এদিক থেকে আমার ভিতরে আবার সেন্সটা এভাবেও কাজ করতেছে যে আমার ভিতরে এরকম কোনো কিছু রাইজ হইতেছে কেন, এটাও আনবিলিভেবল। মানে আমি নিজেকেই নিজে প্রশ্ন করতেছি যে আমার ভিতরে এটা রাইজ করতেছে কেন। তো একটা পর্যায়ে দেখলাম যে ওরা ওই ওদের ভাষাটা, মানে ওরা কথা বলতেছে বাট সেটা কমপ্লিটলি শোনা যাচ্ছে না যে এরকম কিছু বলতেছে বা এরকম কোনো কমান্ড করতেছে। মনে হচ্ছে ফিসফিস করে কিছু বলছে, ওদের মধ্যে সেটা রয়ে যাচ্ছে এবং কি ওরা ওদের মতো করে কাজ করছে। তো এট দ্য 11th আওয়ারে যখন দেখলো যে না, আমি আর আমার জায়গা থেকে মুভ করতেছি না, তখন আমার সামনের দিকে আর কেউ আসলো না, বাট তারা একটা সময় তারা ডিজ্যাপিয়ার হয়ে গেল। তো আমি আপনার চোখের সামনে? আমার চোখের সামনে ডিজ্যাপিয়ার হয়ে গেল। তো একটা পর্যায়ে আমি খেয়াল করলাম যে না, তারা নিচের দিকে কোনো দিকে গেল না, তাদের কোনো সেই ধরনের পদচারণা না, বা উপরে উঠে পড়ে নাই। হ্যাঁ উপরে আমাকে জিজ্ঞেসও করলো না যে ভাই আপনি কি করতেছেন বা ভাই কেমন আছেন বা এরকম কোনো কিছু জিজ্ঞাসা করলো না। সাধারণত অপরিচিত হলে জিজ্ঞাসা করার কথা
যে আপনি একা আছেন, আমরা এখানে এরকম বা এরকম এবং একটা- তারা একদমই কি মানুষের মতোই ছিল, মানে আমার আপনার মতো মানুষের মতো দেখতে ছিল? হ্যাঁ, তাদের শেপটা মানুষের মতোই ছিল, কিন্তু তাদেরকে আমি মন্ত্রমুগ্ধের মতো দেখতেছি, কিন্তু তাদেরকে আচ্ছা। আমি আইডেন্টিফাই করার মতো, মানে সিলেক্ট করার মতো কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না। বাট তাদেরকে আমি মন্ত্রমুগ্ধের মতো দেখতেছি, আর আমি ভাবতেছি, আর আমার মধ্যে উদ্রেক হইতেছে যে আমিও তো কাজটা পারি, আমিও তো চলতে পারি। পরবর্তীতে এই ঘটনার পরে আর কখনো তাদেরকে দেখেছিলেন স্বপ্নে বা কোনো সময়? না, পরবর্তীতে তাদেরকে আমি আর কখনো দেখি নাই। তাদেরকে দেখি নাই, বাট হয়তো বা অন্য কোনো কিছু, সামথিং অন্য কোনো আপনি কিছু। তো ওই বাড়ি ছেড়ে এখন যুক্তরাষ্ট্রে আছেন, এবং জি। সেখানেও কি আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হয়? হ্যাঁ, যুক্তরাষ্ট্রে যদি কথা বলেন, আমি অ্যাকচুয়ালি আমার ঘটনাগুলো আমার ঢাকাতে, আমার যুক্তরাষ্ট্রেও কিছু ঘটনা আছে, ইভেন আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল এবং আমার বাড়ি যে খামারপাড়া সেখানেও কিছু ঘটনা আছে। তো সেক্ষেত্রে আপনি যদি এখন যুক্তরাষ্ট্রের কথা শুনতে চান, তাহলে আমি বলবো সেখানে আমি একদিন ঘুমের থেকে উঠে ইজি চেয়ারে বসে আছি, সেটা ছিল আপনার কিচেনের সিঙ্কের সামনে। আমার পাশে ছিল আরেকজন, আমার রুমমেট, ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও ছেলেটা। তো আমরা কথা বলতেছি, আমি ঘুম থেকে উঠছি। ইন দি মিন টাইমে ওয়ালের একটা পাশে, কিচেনের একটা পাশে এমন জোরে একটা ঝাঁকুনি হলো, মনে হলো যে ওখানে আপনার, আমরা যদি মনের হিসেবে ধরি তাহলে মনে হবে যে 4 থেকে 5 মন ওয়েটের একটা কিছু ওখানে আসলো, অর্থাৎ অবস্থান নিল, একটা শব্দ হলো। আমি করলাম কি, আমি শুধু ওই ছেলেটার চোখের দিকে তাকালাম, আর চোখের দিকে তাকায় ওর বোঝানোর চেষ্টা করলাম যে কিছু কি বুঝলা কিনা। ও তো- বাঙালি ছিলেন? হ্যাঁ, ও ছিল বাঙালি। হ্যাঁ, ও তখন বলল, বাট ওর ভিতরে এমন একটা ভীতি কাজ করলো যে ও জিনিসটাকে আর অতটা এদিকে আর মানে যাচ্ছে না। তা আমি ওর ভয়ের কারণটা দেখে আমি আর ওরে প্রশ্ন করলাম না, দ্বিতীয় কোনো প্রশ্ন করলাম না, এরকম একটা কিছু। আর ওই বাসার থেকে পরবর্তীতে আমি যখন আর একটা বাসা চেঞ্জ করতে নিলাম, সে ভাষায় আরেকটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা আমি পরবর্তীতে যায় শুনলাম। সেটা হলো এমন, ভদ্রমহিলা, বাসাটা ভদ্রলোকের বাসা। তো বাসায় যেদিন আমি গেলাম, তার পরের দিন হলো কি, সেদিন রাত্রেই অ্যাপ্লায়েন্সের লাইনগুলো, যেটাতে আপনার ওই যে সিঙ্গে পানি আসে, ঠিক আছে, ওই লাইনটা কি আমরা জানি সামহাউ ওই লাইনটা ওপেন হয়ে গেছে, অথবা ওপেন না হলে পরে সেটাতে পানিটা হয়ে আপনার কিচেনের এটা আপনার পানিতে একবারে হয়ে গেছে, এটা কি বলা হয়, সিঙ্ক হয়ে গেছে, আর কি, ডুবে গেছে, মানে এরকম একটা পানি। পরের দিন আমি ওনার সাথে শেয়ার করলাম যে আচ্ছা এরকম পানি কেন। সে ফ্র্যাঙ্কলি বলল, সে বলল যে আসলে এরকম তো হয় না, এটা কালকে হয়েছে, এবং কি এটা আজকে অবধি হচ্ছে, তো এরকম কখনো হয় না। আমরা 3 বছর যাবত এই বাসায় থাকি, এরকম কখনো হয় নাই। আমি আর অত দূর আগালাম না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আরো একটা ঘটনা শুনে আসি আমরা, এবং আপনার নামটা একটু বলবেন। আপনি অনেক কষ্ট করে ঢাকার বাইরে থেকে এসেছেন এবং এখানে জায়গা ম্যানেজ করে আপনাকে থাকতে হচ্ছে, তারপরে আপনি রাজি হয়েছেন খুব স্বতঃস্ফূর্ত ভাবে। আপনাকে শুরুতেই অনেক ধন্যবাদ জানাই। আপনার নামটা কি এবং কোথা থেকে আপনি এসেছেন? আমি ইফতি ফয়সাল, গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে এসেছেন, এবং আপনি বলছিলেন যে এত রাত্রে যেহেতু ফেরা সম্ভব হবে না, সো আপনি ঢাকাতেই কোথাও যায় স্টে জি হ্যাঁ, আমি বুথএফএমের নিয়মিত শ্রোতা, তো আমার অনেক ইচ্ছে ছিল বুথএফএমে একটা স্টোরি শেয়ার করার জন্য, এই জন্য আসলাম। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ আপনার এই মানে আগ্রহ দেখে আর কি। তো যাই হোক, আমরা চলে যাই ঘটনায়। আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা কোথায় ঘটেছে? আমার যে ঘটনাটা, এটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা হচ্ছে আখাউড়াতে। তো আখাউড়াতে কেল্লা বাবার মাজার নামে প্রসিদ্ধ একটা মাজার আছে। তো ওর পাশে বিশাল একটা কবরস্থান আছে। তো আমার ফ্রেন্ডের আব্বু আম্মু যিনি, ওনাদের মানে ফার্স্টে 2টা মেয়ে ছিল, তো তারপর অনেক বছর ওনাদের কোনো সন্তান হয় না, তো ওনাদের অনেক ছেলে সন্তান অনেক ইচ্ছে ছিল, যার কারণে ওনারা প্রায় সময় মাজারে যায় মান্নাত করতো যাতে ওনাদের একটা ছেলে সন্তান হয়। তো এমনই অ্যাজ ইউজুয়াল একদিন ওনারা মান্নাত করে ফেরার সময় এক পাগল আন্টির হাতের মধ্যে ধরলো। ধরার পরে বলতেছে যে তুই তো ছেলে সন্তান চাস। তা আন্টি অনেকটা অবাক হয়ে বললো যে হ্যাঁ, বলতেছে যে তোর ছেলে সন্তান হবে। তো ওই পাগলটা আন্টির একটা ফুল দিল, বললো তুই এই ফুলটা খাইয়া নে, তোর ছেলে সন্তান হবে, এবং যখন সময় হবে তখন আমি তোর সাথে দেখা করবো। তো আন্টিও কি করলো, ওই ফুলটা খাইয়া ফেললো, বিশেষ করে তো ওনার বাসায় চলে আসলো। অ্যাজ ইউজুয়াল ওই পাগলের কথা মতো যখন আন্টির গর্ভে সন্তান আসলো, তখন যখন 2 মাস হলো, তখন সেই পাগলটা একদিন আন্টির বাসায় উপস্থিত। তো আন্টি এবং আঙ্কেল ওনারা তো
খুবই অবাক হইলো, কারণ ওই পাগলকে ওই বাসায় কোনো ঠিকানা দেওয়া হয় নাই, কোনো পরিচয় দেওয়া হয় নাই, বাট উনি একদম ওই বাসাতে হাজির। তো হাজির হওয়ার পরে উনি বলতেছে যে মানে আপনি যে ঘটনাটা বলছেন এটা এলাকার সবাই জানেন তো? এলাকার সবাই জানে, এবং ওই রেলওয়ে স্টেশনের যেই কোয়ার্টার আছে ওখানে সবাই জানে, আশেপাশে সবাই জানে। তো তারপর বললো যে আমার খাবার দিই। তো আসলে দুর্ভাগ্যবশত বাসায় তেমন কোনো খাবার ছিল না। তো আন্টি কি বললো যে যা আছে ওইগুলোই দিই। তো চাল আর ডাল আর আলু দিল। ওই পাগল ওই মানে ওইগুলোই রান্না না করা কাঁচাগুলোই মানে খাওয়া শুরু করলো, এবং খাওয়া শেষে অবশিষ্ট কিছু রেখে বললো এইটুক তুই খেয়ে নে, আর তোর গর্ভে ছেলে সন্তানই আছে, তোর ছেলে সন্তানই হবে, তুই যখন তোর ছেলে সন্তান হবে তখন তুই 2টা খাসি ওই মাজারে দিবি, আর ওর যখন 7 বছর বয়স হবে তখন 1টা খাসি মাজারে দিবি। অ্যাজ ইউজুয়াল আমার ফ্রেন্ড জন্মগ্রহণ করে বড় হয়, তো মানে সবার থেকে একটু ব্যতিক্রম থাকে, যেমন সবার সাথে খুব কম মিশে, সে একা একা থাকে, বাসায় থাকে। তো সে এমনি তুই মাজারের দিকে যাইতো না। তো ওর বয়স যখন 17 বছর হলো, তো সে একদিন আন্টির কাছে বললো যে আম্মু আমি মাজারে নামাজ পড়তে যাব। তো সে জোরের টাইমে নামাজ পড়তে বাসা থেকে বেরোয়, এবং সেই কেল্লা বাবার মাজারের পাশে যে মসজিদ ওখানে নামাজ পড়ে। তো নামাজ পড়ার পর সে বের হয়ে দেখে যে ওরই এক ফ্রেন্ড নাইম আর দাঁড়ায় আছে। তো বলতেছে দোস্ত চল আমার দাদির কবরটা জিয়ারত করে আসি। তো আমি আগেই বলে নিয়েছিলাম যে ওই কেল্লা বাবার মাজারের পাশে বিশাল একটা কবরস্থান আছে, অনেক বড়, এটা আমি নিজেও যাই দেখে আসছি। তো ওইখানে নিয়ে গেল। তোরা এজ ইউজুয়াল গল্প করতে করতে যাইতেছে। তো সেই কবরটা যাওয়ার পরে মানে সে গল্প করতেছে, এতক্ষণ রিপ্লে আসছিল পিছন থেকে, তো সে আর তাকায় নাই। কবরের পাশে যাওয়ার পর সে দেখে যে মানে পিছন থেকে ওর কথা রিপ্লে আসতেছে না, ওর ফ্রেন্ড রিপ্লে দিতেছে না। তো দেন সে পিছন দিকে তাকালো, তাকায় দেখলো যে কেউ নেই। তখন সে অনেকটা ভয় পাইলো, এবং ভয় পাওয়ার সাথে সাথে ওর সামনে বিশাল একটা আম গাছ ছিল, ওইটা থেকে কোনো ঝড় নাই, কিছু নাই রাসেল ভাইয়া, হঠাৎ করে একটা ডালা একদম মাটিতে পড়ে গেল। সে আরো ভয় পেয়ে ওই ডালাটা ক্রস করে দৌড় দিয়ে সে বাসায় চলে আসে, এবং আইসা ওর যে ফ্রেন্ড ছিল ওর বাসায় যায় বলতেছে আন্টি আজকে নাইম তো আমার প্রচুর ভয় দেখেছে, সে তো আমার কবরস্থানে নিয়ে গেছে, কিন্তু সে আমার একা রেখে চলে আসছে। এন্ড ওর আম্মু অবাক হয়ে বলতেছে যে বাবা কি বলো, নাইম তো আজকে 2 দিন যাবত বাসাতে নেই, সে তো ঢাকাতে গেছে ওর খালাম্মার বাসায়। তো সে আরো অনেক ভয় পায়, ভয় পেয়ে এসে সে বাসায় ওদিন দুপুর বেলায় যে ঘুমায়, পর দিন সে দুপুর বেলায় উঠে, এবং আন্টি ভাবে যে কি ব্যাপার, সে কোনো ট্রাক্স নিল নাকি ইটি। তো অনেক পানি টানি দেওয়ার পর বা অনেক ঘুম ভাঙান হয়, তারপরে খাবার দেওয়া হয়। তখন ফার্স্ট আন্টি যেটা নোটিস করলো যে সে খাবারগুলো মুখে না দিয়া মানে মুখের পাশ দিয়ে কাজের উপর দিয়ে মনে হইতেছে অন্য কাউকে খাওয়াইতেছে, মানে এই ধরনের অ্যাবনর্মাল আচরণ শুরু করলো। তা আন্টি খুব ভয় পেলো, আশেপাশের বাসার লোকজন ডাকলো। তো ওরা সবাই এসে বললো যে ওরা হয়তো প্যারানর্মাল কোনো কিছু হয়েছে, কবিরাজ দেখাও। তো পাশে ওনাদের জানাশোনা একটা কবিরাজ ছিল, তো ওই কবিরাজকে দেখানো হলো। তো কবিরাজ ওনাদের বাসায় আইসে বললো যে সামথিং ইজ রং, এন্ড বড় ধরনের কোনো প্রবলেম আছে, আমি তো এত কিছু করতে পারবো না, তবে যাই হোক আমি আপাতত কিছু একটা করতে পারবো। তো উনি ওনার রুমে গেল, এবং আমার ফ্রেন্ড যে বর্ণ ওর হাতে কনিষ্ঠ আঙুল চাইপা ধরলো। তো বর্ণের কনিষ্ঠ আঙুল তো আমরা জানি এগুলো, মানে আমরা মানে হ্যাঁ, তারপর এজ ইউজুয়াল আচরণ করলো। তো যেটা হলো রাত্রে ঘুমাইতেছিল ওর আপুর সাথে, তো হঠাৎ করে সে চিৎকার করে ওঠে, বলতেছে আপু যে ওয়ার্ডরোবের পাশে কি আমার ধরতে হইতেছে, আমার ধরতে হইতেছে, আমার ধরো ধরো। তো ওর বোনও প্রচুর ভয় পায়, এবং সে চিৎকার করে পাশের রুম থেকে আঙ্কেল আন্টি আসে, এবং এসে দেখে যে সে এমন করতেছে। তো সারা রাত ওরা জায়গা থেকে পরের দিন আরেকটা হুজুরকে খবর দেওয়া হয়। উনি আসে, আয়সা বলে যে উনিও আগের হুজুরের মতো বলে যে এখানে বড় ধরনের কোনো প্রবলেম আছে, তবে যাই হোক একটা বাড়িটা বন্ধ করতে হবে, বাট বাড়ি বন্ধ করতে যে ম্যাটেরিয়ালস গুলো লাগে এগুলো আমি আনি নাই, পরের দিন নিয়ে আসবো। তো ওদিনকে রাত্রে ওর বোনের সাথে শুয়ে রয়েছে। তো হঠাৎ করে ওর আপু মানে ঘুম ভেঙে যেটা মানে কোনো কিছু খাওয়ার যে শব্দ বা চাবানের যে শব্দ, চিবানের যে শব্দ শুনতেছে। তো আপু তাকায় দেয় যে সে ফ্রিজ থেকে কাঁচা মাছ মাংস নিয়ে ওসব খাইতেছে, এবং ওর মুখে মাছে গিয়া লাগিয়েছে, এবং ধীরে ধীরে তো মনে হয় সমস্যাগুলো আরো বাড়ছিল। হ্যাঁ, প্রকট আকার ধারণ করছিল। তো তখন আপু আরো একটা পর্যায়ে তো মনে হয় যে ভাসমান, আমি ওই জায়গাটা আসতে চাই আসলে। আমার মনে হয় যে সবাইকে ওয়েট না করি, আর ওই মানে ইন্টারেস্টিং যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে আমরা আসি। তো আরেকদিন যেটা হলো যে তার রুমে কাজের মহিলা কাজ করতেছে, মানে সে ফাঁদ যখন দেখলো যে একটা বিভৎস চেহারা একটা মহিলা, ওনার মুখে এসিড মারা হলে যেমন দগ্ধ হয়ে যায়, তার উপরে আবার ধাক্কাটা মানে সে ফ্লাইং করে প্রায় মাটি থেকে 1 হাত উপরে বাসমান অবস্থায় ওর দিকে আসতেছে, আর বলতেছে যে তোকে এক্ষুনি নিয়ে যাবো, তুই আমাদের সাথে চল, তোকে নিয়ে যাবো। হঠাৎ করে তো সে ভয়ে পুরা চিৎকার চেঁচামেচি শুরু করলো, এবং সে অ্যাবনর্মাল আচরণ করলো। তো সে ওদিনকে রাত্রে কি করলো, আবার ঘুম থেকে উঠে ওর রুমে যত মিরর ছিল, যত আয়না ছিল, ড্রেসিং টেবিল, সুকেজে সব সে নিজের হাতে ভেঙে ফেললো, এবং হাত দিয়ে এবং ওর হাত দিয়ে যে ব্লিডিং গুলো হচ্ছে, সে মানে সে ব্লাড গুলো সে নিজেই চাইটা খাইতেছে। মানে এটা দেখার পর ফ্যামিলির লোকজন মানে প্রচুর ভয় পায়, এবং ভয় পাওয়ার পরে ওরা ভালো কোনো কবিরাজের সন্ধান করে। তো এক পর্যায়ে ওরা জানতে পারে যে ব্রাহ্মণবাড়িতে একজন মহিলা আছে, যিনি কিনা যার কাছে কিনা জিনেদের হুজুর উনি আসে, উনি ওই জিনেদের হুজুরের মাধ্যমে প্রবলেম সলভ করে।
তো অ্যাজ ইউজুয়াল ওরা নেওয়ার প্রিপারেশন নেয়। তার আগের দিন ওনাদের বাসাতে রাত্রেবেলা ভিতর দিয়ে তালা দিয়ে নক করা থাকতো। তো একদিন আপু ঘুম থেকে উঠে দেখে যে সে বন্য পাশে নাই। তো ওরা খুব চিন্তিত হয় এবং আর আশেপাশের লোকজন মিলে ওরা খুঁজতে বের হয়। তো ওরা কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, রেল স্টেশন বাজার। তো রেল লাইনের যে ব্রিজ রাসেল ভাইয়া, ওই ব্রিজের পাশে রাত্রেবেলা লোকেরা মাছ ধরতে যাইতো। তো লোকেরা যাওয়ার পর দেখে যে মানে ব্রিজ থেকে প্রায় 2 হাত উপরে ভাসমান অবস্থায় একজন এটা মানুষ কিন্তু আছে। খুব অবিশ্বাস্য। এটা কি গ্রামের মানুষজন সবাই জানে? একদম সবাই দেখছে রাসেল ভাই, এবং গ্রামের মানুষ এখান থেকে ভয় পায় ওরা মানে বনের আপনি ভূত sure মনে তো? করে। আপনি একদম 100% শিওর রাসেল ভাই, এটা অঞ্চলে সবাই জানে স্টোরিটা। তো ওইখান থেকে আঙ্কেল আন্টি তারপর ওরা গেল। তারপর ওরা যাওয়ার পর দৌড়াদৌড় করার পর ওরা নিচে হাত রাখছে, মানে এমন করে ছাড়লো মনে হলো যে বেবি ট্রান্সফার করলো। ছোট বেবি যেমন একজনের কুল থেকে আমরা আরেকজনের কুলে নিই, ঠিক এইভাবে ছেড়ে দেওয়া হলো। তো পরের দিন আর ওরা দেরি না করে ওদের পাশের বাসার যে হুজুর আছে ওনাকে নিয়ে আরো 4-5 জন নিয়ে ওনাকে সেই জিনের হুজুর যিনি আছে মহিলা কাছে ওনার কাছে নিতে যায়। তো যাওয়ার সময় অনেক প্রকার প্রবলেম হয় ওদের রাস্তার মধ্যে, মানে প্রচুর বাতাস, মানে ঝড়ে কোনো আবহাওয়া নাই, বাট ওদেরকে মাঝখানে রেখে চারদিকে বাতাস। আর বন্য দেখতেছে যে ওই মহিলাটা বিভৎস আকারের মহিলাটা, যে ওই মহিলাটা আবার ফ্লাইং করে আসতেছে, বাট ওর শরীরের যে কাপড় আর মাংস এগুলো সব খুলে খুলে পড়তেছে। আর মানে ওর দিকে হাত বাড়িয়ে বলতেছে তোরা এক্ষুনি নিয়ে যাবো, তোরা যাইতে দিবে না, তুই আমাদের সাথে চল। তো সে অনেক কান্নাকাটি করে এবং সাথে লোকজন অনেক ভয় পায়। তবে যাই হোক অ্যাটলিস্ট ওকে ওই জিনের যে কবিরাজ ওনার কাছে নেওয়া হয়। তো নেওয়ার পরে উনি একটা গরম পানির মধ্যে বোলের মধ্যে ওরা দাঁড় করায়। তো ফার্স্টে দাঁড় করানোর পর সে অনেক চিৎকার চেঁচামেচি করে। এক পর্যায়ে আসলে সবচেয়ে অবাক করার বিষয় হলো বলে যে এই গরম পানি গুলো ছিল এগুলো সব ফ্রিজিং হয়ে গেছে, মানে পুরো একদম আইস হয়ে গেছে। তো তারপর সে একদম শীতে কাঁপতেছিল। তারপর তার ওই বোল থেকে নামানো হলো। তো তারপর মানে বলতেছে যে মহিলা উনি ওনার যেভাবে নিয়ম ওইভাবে করার পর টিনের চালে মানে ধপাস করে একটা শব্দ হলো এবং মহিলা বললো যে তিনি আসছে, তুমি ওনাকে সালাম দাও। তো সে সালাম না দিয়া হিন্দু যে নমস্কার, ওই নমস্কার দিল। তারপর উনি ভাবলো যে উনি হিন্দু। তো তারপর ওনার যে জিনের হুজুর উনি আসলো। আসার পরে পরে মানে উনি এসে বললো যে তোরা এখানে কি করিস, তোরা তো ভারত থাকিস। তারপরে জিনিসটা হ্যাঁ ছাড়া দিল। জিনিসটা ওকে। এবং এখন কি সে সুস্থ আছে? এখনো সে ওর সাথে যে তাবিজ গুলো আছে এগুলো কতদিন পর পর ছুটে যায়, আর 2-1টা জন ওর সাথে থেকে চলে যায়, তখন সে নর্মাল আচরণ করা শুরু করে। তার নামটা কি? বর্ণ। বর্ণ। সে এখন কি করছেন উনি? সে এখন পড়াশোনা করছে। পড়াশোনা করছেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য।